মোহাম্মদ তারেক হোসেন আজকে আপনাদের সাথে আলোচনা করব মানব জমিন পত্রিকা থেকে আমরা একটা খবর বিশ্লেষণ করার চেষ্টা করব যেখানে বলা হচ্ছে যে অর্থনীতি নিয়ে সরকারের 4 গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকটের সময়ে যে বড় বড় চ্যালেঞ্জগুলো সম্মুখীন হচ্ছে তার মধ্যে প্রধানত ব্যাংক খাতের ঋণ খেলাপি এবং অর্থ খাতের যে কেলেঙ্কারি রয়েছে এটা ব্যাপক হারে ছিল এবং ইতিহাসে বাংলাদেশে কখনো এত বিপুল পরিমাণের অর্থ বাইরের দেশে পাচার হয়নি। কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই বিষয়টি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং সে নিয়ে মানব জমিনের অর্থনৈতিক রিপোর্টার যে রিপোর্টটি করেছেন সেটি আমরা আপনাদেরকে পড়ে শোনাবো, দেন আমরা সেটা বিশ্লেষণে যাব। এর পরবর্তীতে আমরা বণিক বার্তা থেকে আপনাদেরকে আরও একটি স্টোরি শেয়ার করব, আপনাদের সাথে বিশ্লেষণ করব, যেখানে বলা হচ্ছে যে অর্থনীতি নিয়ে সরকারের 4 গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর্থিক খাত স্থিতিশীল ও সংস্কার এবং মূল্যস্ফীতি মোকাবিলার জন্য অন্তর্বর্তীকালীন সরকার 4টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে ব্যাংক খাতে টেকসই সংস্কারের জন্য একটি ব্যাংক কমিশন গঠন, এছাড়া আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি ও সংস্কার বিষয়ে একটি রূপকল্প তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার 100 দিনের মধ্যে তা প্রকাশ করা হবে। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভায় এইসব সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, সভায় বৈদেশিক মুদ্রাবাজার তারল্য বাড়ানোর উদ্যোগ হিসেবে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড 1% থেকে বাড়িয়ে 2.5% করা হয়েছে। বিনিময় হার নির্ধারণের ক্রলিং ফেক ব্যবস্থায় বর্তমান ডলারের মধ্যবর্তী দাম 117 টাকা, যা 118 টাকা পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন সিদ্ধান্তের ফলে ডলারের দাম 120 টাকা পর্যন্ত বাড়তে পারবে। এতে খুব দ্রুতই আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে তারল্য ফিরে আসবে এবং বিনিময়ের পরিমাণও দ্রুত বৃদ্ধি পাবে। মূল্যস্ফীতির বিষয়ে বলা হয়, চাহিদা ও যোগানের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বিদ্যমান মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে। এজন্য মুদ্রানীতিকে সংকোচনমূলক অবস্থায় ধরে রাখতে হবে এবং একই সঙ্গে সরবরাহ পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তবে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি পেতে সবাইকে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে বলে বৈঠকে জানানো হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে গত জুলাই মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 11.66%। গত জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.72%। অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতি জুলাই মাসে বেড়ে 14% ছাড়িয়েছে, যা গত 13 বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি ছিল 2011 সালের এপ্রিলে 14.36%। এরপর আর কখনো খাদ্য মূল্যস্ফীতি 14% ওঠেনি। ব্যাংক খাত সংস্কার সম্পর্কে বলা হয়, ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা প্রধান উপদেষ্টা ও গভর্নরের বিশদ আলোচনার মধ্যে রয়েছে। এই আলোচনায় এ খাতে সংস্কারের বিষয়টি চলে আসে। সিদ্ধান্ত হয়েছে ব্যাংকিং খাতের টেকসই সংস্কারের জন্য একটি ব্যাংকিং কমিশন গঠন করে দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে। এছাড়া আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি ও সংস্কার বিষয়ে একটি রূপকল্প তৈরি করা হবে, যা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার 100 দিনের মধ্যে প্রকাশ করা হবে। এ ছিল মানব জমিনের অর্থনীতি নিয়ে সরকারের 4 গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে বর্ণনা। এবার আমরা দেখব বণিক বার্তা একটি রিপোর্ট করেছে ব্যাংক এবং আর্থিক খাত নিয়ে, যেখানে বলা হচ্ছে অপরাধ ব্যক্তি ও পর্ষদের শাস্তি আমানতকারী ও প্রতিষ্ঠানের। লিখেছেন ইমামুল হাসান আদনান। তিনি লিখেছেন, ব্যাংক ও আর্থিক খাতের নীতি নির্ধারণী সংস্থার পৃষ্ঠপোষকতায় গত দশকে অনিয়ম দুর্নীতির কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে ব্যাংকটির প্রয়াত চেয়ারম্যান জয়নুল হক শিকদার ও তার সন্তানদের নেতৃত্বাধীন পর্ষদ। সহযোগীর ভূমিকায় ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। ঋণের নামে ব্যাংকটি থেকে বের করে নেওয়া হয়েছে অন্তত 30,000 কোটি টাকা। যদিও এ সময় ব্যাংকটির পর্ষদে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ দেওয়া পর্যবেক্ষক ছিলেন। ব্যাংকটির পর্ষদের সব সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনও পেয়েছিল, কিন্তু কোনো অনিয়ম দুর্নীতি বন্ধে উদ্যোগ নিতে দেখা যায়নি। 2021 সালের ফেব্রুয়ারিতে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান জয়নুল হক শিকদার। এরপর ব্যাংকটির অনিয়ম বন্ধে উদ্যোগী হয় বাংলাদেশ ব্যাংক।
একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয় ব্যাংকটির ওপর, বন্ধ করে দেওয়া হয় ঋণ বিতরণ কার্যক্রম। এতে ক্ষতিগ্রস্ত হন ন্যাশনাল ব্যাংকের ভালো গ্রাহকরা। আর্থিক দুর্দশার কারণে ব্যাংকটির মাধ্যমে অনেক গ্রাহকই ঋণপত্র খুলতে ব্যর্থ হন। এখন আমানতকারীদের অর্থ পরিশোধেও হিমশিম খাচ্ছে প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংকটি। 2016 সাল পরবর্তী 7 বছর ধরে অনিয়মে ক্ষতির মুখে পড়া ব্যাংকগুলোর একটি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। নামে বেনামে দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক থেকে বের করে নেওয়া হয় অন্তত 80,000 কোটি টাকার ঋণ। এক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকটির পরিচালনা পর্ষদ, আর সহযোগীর ভূমিকা ছিলেন বাংলাদেশ ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা। শেখ হাসিনার সরকারের পতনের পর ইসলামী ব্যাংকে অনিয়ম বন্ধে উদ্যোগী হয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি থেকে আমানতের অর্থ উত্তোলন ও ঋণ বিতরণে আরোপ করা হয় নানা বিধিনিষেধ। এতে ব্যাংকটির আমানতকারীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি ক্ষতির মুখে পড়েছেন ভালো ঋণগ্রহীতারা। দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকটির এটিএম বুথ থেকেও চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করা যাচ্ছে না, নগদায়ন হচ্ছে না বিভিন্ন ব্যাংকে জমা পড়া ব্যাংকটির শত শত চেক। এ হলো গিয়ে বর্তমান ব্যাংক এবং আর্থিক খাতের পরিস্থিতি, যেখানে বলা হচ্ছে প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসংস্থান ও অর্থনীতির সম্পর্ক আছে। মন্তব্য করা হয়েছিল প্রথম পৃষ্ঠার পরে, যেখানে তিনি আরও বলছেন যে আমানতকারীরা চাহিদা অনুযায়ী ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না, এটি আমানতকারীদের জন্য এক ধরনের শাস্তি। তিনি আরও বলছেন যে অনেক আর্থিক প্রতিষ্ঠানে আমানতকারীদের অর্থ আটকে পড়েছে, ব্যাংকের ক্ষেত্রেও যাতে এ ধরনের কোনো পরিস্থিতি না হয় সেটি নিশ্চিত করতে হবে। এই তো গেল, আমরা শুনলাম এই যে ব্যাংক খাতের এই পরিস্থিতি কবে পরিবর্তন হবে আমরা জানি না, তবে এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 4টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি, জানিয়েছি। এই পদক্ষেপটা হয়তো বা আমরা শীঘ্রই দেখতে পাবো যে এর বাস্তবতা বা বাস্তবায়ন কতটুকু হচ্ছে। আমরা আবারও আসবো এই খবরের বিশ্লেষণ নিয়ে, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।